মেজবা এসে বোনকে দেখল, মাথায় হাত বুলিয়ে দোয়া দিল ওকে। আকসা আর ও দুজনে মিহিরের দুই পাশে বসে কতগুলো ফটো তুলল। ফটোগ্রাফার এক নাগারে ক্লিক করতেই থাকল। বরযাত্রী এসেছে বলে বেশ শোরগোল শুরু হয়েছে। আকসা আর ওদিকে যায়নি। মিহিরের সব বোনেরা গেট ধরেছে, কথাবার্তা চলছে সেখানে। আকসা স্টেজের পেছন দিকে ছিল। শোরগোল শেষ হলে হলরুমে যাবে সেই অপেক্ষাই করছিল। হঠাৎ পেছন থেকে হাতে টান পড়ায় চমকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল মেজবার শটান দাঁড়িয়ে আছে। আকসা যেন চোখ দ্বারা প্রশ্ন করতে চাইল, আপনি এখানে কেন? মেজবা বোধহয় ওর চোখের ভাষা পড়তে পারে, তাই সঙ্গে সঙ্গেই মৌন প্রশ্নের বিপরীতে মৌখিকভাবে জবাব দিল, তোমার জন্য। আমার জন্য মানে? ভাবছি তোমার পার্সোনাল বডিগার্ড হয়ে যাব। ভিআইপি ওমেন আছে, প্রোটেকশন দেওয়ার মেরিটও আছে, আরেকটা ওয়েপন সাথে থাকলেই ব্যাস। মেজবার কথা যেন ঠিক বুঝে উঠতে পারে না আকসা। অবুঝের ন্যায় প্রশ্ন করে, আমাকে কেন প্রোটেকশন দিতে হবে আপনার? বউ এমন মাথা নষ্ট করা সুন্দর হলে প্রোটেকশন তো মাস্ট দিতেই হবে। আকসা হঠাৎ এমন কথা শুনে হতভম্ব হয়। কেমন প্রতিক্রিয়া জানাবে বুঝে উঠতে পারে না। অস্বস্তিতে কাদা হয়। মেজবার হাত তখন ওর কোমরে বিচরণ করছে। ভাগ্যি সেদিকে এ সময় কেউ নেই, থাকারও কথা নয়। আকসা বিড়বিড় করে প্রশ্ন করে, আপনি আমাকে চোখে চোখে রাখছিলেন? সবাইকে চোখে চোখে রাখি না, তোমাকে রেখেছি, তার মানে তুমি বিশেষ কেউ। এটা তোমার সৌভাগ্য। নিজেকে এই কথা বলে সান্ত্বনা দাও। মেজবার সোজা জবাবটা না দিয়ে বাঁকা ভাবে দেয়। আকসা হতাশ হল। এই লোক পারেও বটে, যত যাই হয়ে যাক মুখ ফুটে কিছু স্বীকার করবে না। মিহিরের বিয়ে অতিবাহিত হওয়ার আজ দ্বিতীয় দিন। সন্ধ্যায় বসার ঘরে সবার সাথে বসে চায়ের আড্ডা দিচ্ছিল আকসা। কলিং বেল বাজতেই রিমু গিয়ে দরজা খুলে দিয়ে আসলো। মেজবা ফিরেছে সবে, বোধহয় কোনো দরকারি কাজে বাইরে গিয়েছিল। ও জুতার একে উঠিয়ে রেখে ড্রয়িং রুমে এসে সিঙ্গল সোফায় বসল। আকসা ওকে বসতে দেখে উঠে গিয়ে ডাইনিং থেকে এক গ্লাস পানি নিয়ে এসে ওর হাতে দিল। মেজবা পানি পান করে টি টেবিলের ওপরে গ্লাস রেখে হালকা কাশি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে। উপস্থিত ওর মামনি ছোট চাচি ওর দিকে ঘুরে তাকায়। সবার উদ্দেশ্যে মেজবা গুরুত্বপূর্ণ আলোচনার ন্যায় বলে, মামনি, আমি একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছি। হঠাৎ কী সিদ্ধান্ত আব্বা, বলো আমাদের। আসলে বিয়ের পর আকসার কোথাও ঘোরা হয়নি সেভাবে। আমার মনে হয় ওকে কিছুদিনের জন্য ঘুরিয়ে নিয়ে আসা উচিত। এতে মাইন্ড ফ্রেশ হবে ওর। তাই আমি ঠিক করেছি এই ছুটির মধ্যেই ওকে নিয়ে সাজেক যাব। বাহ, বেশ ভালো সিদ্ধান্ত তো। তুমি আমার মনের কথা বলে দিলে। এই তো গতদিনই ফাতেমাকে বলছিলাম যে তোমরা দুজন একসাথে কোথাও ঘুরে আসলে ভালো হয়। এমনিতেও তোমরা বিয়ের পর একসাথে খুব কম সময় কাটিয়েছ। আচ্ছা বাবা, তোমার ছুটি শেষ হওয়ার তো আর বেশি দিন বাকি নেই। মাত্র 4 দিন আছো এখানে। দরকার হয় কালই যাওয়ার ব্যবস্থা করো। 3 দিন ঘুরে আসবে সেখানে। জি মামুনি, যাওয়ার ব্যবস্থা অলরেডি করে ফেলেছি আমি। বাসের টিকিট কাটা হয়ে গেছে। আগামীকাল ভোরে আমাদের বাস। তোমাদেরকে জানানো দরকার ছিল এটুকুই। ঈশা বেগম খুব খুশি হলেন ছেলে আর বৌমার ট্যুরে যাওয়ার কথা শুনে। এক প্রকার আয়োজন শুরু করে দিলেন তিনি। আকসাকে নিজের ঘরে নিয়ে তার কতগুলো শাড়ি হাতে ধরিয়ে দিয়ে বললেন সাজিক যাওয়ার সময় এগুলো নিয়ে যেতে। সেখানে পরে ছবি তুলে অবশ্যই তাদেরকে আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার কথাও স্মরণ করিয়ে দিলেন। আকসা শাশুড়ির পাগলামি দেখে মৃদু হেসে মাথা নেড়ে সাই জানালো। রাত তখন 11:30 প্রায়। আকসা লাগেজে জামাকাপড় এবং অতীব প্রয়োজনীয় জিনিসপত্র সব প্যাক করছিল। মেজবা রাতের খাবার খেয়ে ক্রিকেট ম্যাচ দেখে ঘরে এসেছে সবে। বিছানার ওপরে আকসার উঠিয়ে রাখা লাগেজের পাশে এসে বসতেই ওর কর্মরত হাত থমকে গেল। মেজবাকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞাসা করি? বলো। আপনি হঠাৎ সাজিক যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন? তোমার জন্য। মেজবার সোজা সাপটা জবাব। আকসা বোধহয় একটু অবাক হলো। সেই মতেই একইভাবে প্রশ্ন করল, আমার জন্য? এক কথা একবারের বেশি রিপিট করি না। আকসা গম্ভীর আওয়াজে বলা জবাবটা পেয়ে চুপ হয়ে যায়। কথা ঘুরিয়ে অন্য প্রসঙ্গে যেয়ে পুনরায় প্রশ্ন করে, আমার জন্য আপনি এই সিদ্ধান্ত কেন নিলেন? আপনিই তো বলেন আপনার কাজ ছাড়া এসব কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। বর্তমানে নেই, হবেও না। সাজেক যাওয়া হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। সেদিন তো খুব ব্লেম করলে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাই না, দ্যাটস ওয়াই। মেজবার রুর জবাবটা পেয়েও আকসার ভ্রুক্ষেপ হলো না। ও আড়ালে মুচকি হাসল। লোকটা মুখ ফুটে কোনো কিছু না বললেও ওর প্রতিটা কথা, প্রতিটা ইচ্ছাকে প্রাধান্য দেয়। সমস্যা ওই এক, মুখে কিছু বলতে পারে না। সোজা কথা তার মুখ থেকে বেরোয় না। দাম্ভিক এবং অন্তর্মুখী মানুষদের এই এক সমস্যা। মেজবা শুয়ে পড়েছে অনেকক্ষণ হলো। ঘরের আলো নেভানো, জানালার থাই খোলা। বন্ধ করতে মনে নেই আকসার। মৃদু হাওয়া সেখান থেকে ভেতরে এসে ঘরটাকে ঠান্ডা করে রেখেছে। যদিও এখনো মোটামুটি ঠান্ডার সময়, গরমকাল পড়তে আরও কিছুকাল বাকি। কম্বল ব্ল্যাঙ্কেট তোলা হয়নি আলমারিতে। আকসার ঠান্ডা লাগছে বেশ, অথচ মেজবা দিব্যি শুয়ে আছে। লোকটার বোধহয় কোনো অনুভূতিই নেই।
নচিত এত ঠান্ডায়ও এমন তোয়াক্কাহীনভাবে কেউ শুয়ে থাকতে পারে কিভাবে জানা নেই আকসার। ও মৃদুস্বরে বলল, মেজবা, আমার শীত লাগছে, থাই টেনে দিয়ে আসুন প্লিজ। আমি উঠতে পারবো না, তুমি টেনে দিয়ে আসো। অন্ধকারে বিপরীত পাশ থেকে জবাবটা পেয়ে আকসার জেদ বাড়ল। ও বলল, কেন, আপনি যে টেনে দিয়ে আসতে পারছেন না, আমাকে কেন উঠতে হবে? তোমার প্রবলেম, তুমি গে টেনে দিয়ে আসো, আমাকে বলছো কেন? এমনিতেও আমি বিছানায় একবার শুয়ে পড়লে আর উঠি না। ভুল কথা বললে। শীত শুধু তোমার একার করছে, আমার নয়। তোমাদের মতো ব্লাডি সিভিলিয়ান না আমি। আমাদের আর্মি অফিসারদের, স্পেশালি প্যারা কমান্ডো ট্রেন প্রাপ্তদের এই সামান্য শীতে কিছুই যায় আসে না, গায়ের একটা লোমও খাড়া হয় না। অবশ্যই এসব তোমাকে বলে লাভ নেই, ব্লাডি সিভিলিয়ান। কটাক্ষ করে বলা কথাটা আকসার খুব গায়ে লাগলো। ও আধশোয়া হয়ে উঠে বসে মেজবাহর পরনের স্যান্ডো গেঞ্জির কলার ধরে টেনে নেয়। ঠোঁট চেপে বলে, ব্লাডি সিভিলিয়ান হই আর যাই হই, অন্তত আপনার চাইতে ভালো। মানুষের বিপদে তো সাহায্য করি, কিন্তু আপনি সেটুকুও করেন না। আমি আবার কার বিপদে সাহায্য করলাম না? মেজবাহ অবাক হয়ে প্রশ্ন করে। আকসা জবাব দেয়, এখন আমি একটা বিপদে পড়েছি, অথচ আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেননি। তুমি আবার কি বিপদে পড়লে? এই যে জানালা খোলা, আমার ঠান্ডা লাগছে। এটা বিপদ? মেজবাহ অবাক না হয়ে পারে না। আকসা সহজ সরলভাবে জবাব দেয়, হ্যাঁ, কিন্তু আপনি একজন সুন্দরী রমণীকে বিপদগ্রস্ত দেখেও সহযোগিতার হাত বাড়িয়ে দেননি। আপনি অমানুষ। আচমক মেজবাহ ওর হাতটা কম্বলের নিচ থেকে আকসার কোমরে চেপে ধরে টেনে কাছে এগিয়ে নিয়ে আসে ওকে। আকসা হতচকিত হয়ে বলে, কি করছেন? সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। তুমি না বললে সহযোগিতার হাত বাড়াতে? আমার আবার মন বড়ই উদার তো, তাই বাড়িয়ে দিলাম সহযোগিতার হাত। সুন্দরী ব্লাডি সিভিলিয়ান রমণীর কোমরে আর্মাড অফিসারের সহযোগিতার হাত। দারুণ না? মেজবাহর শক্তপোক্ত হাতের বাঁধন থেকে সরে আসার চেষ্টা করে আকসা বলে, আপনার এমন সহযোগিতার হাত আমি চাই না, ছাড়ুন, নিজের কাজ নিজেই করে নিচ্ছি আমি। এত সময় আমার সাথে ফালতু তর্ক না করে যদি এই কাজ করার চিন্তা আগেই করতে, তাহলে এখন আর তোমাকে এই যে দেখছো না, এই বাঁধনে বাধা পড়তে হতো না। এজন্যেই বলে, অতি বাড়বেরো না, ঝরে পড়ে যাবে। পড়লে তো জানে মান। আপনার মতো জাহেল লোকের সাথে আমি এক মুহূর্তও থাকতে চাই না। ছাড়ুন আমাকে, না হলে কি? থুতু দিব। উফ, প্লিজ দাও থুতু। তোমার থুতুর টেস্ট সেই ভাই, এর আগেও তো বহুবার খেয়েছি আমি। আচ্ছা থাক, তোমাকে আর কষ্ট করে দিতে হবে না, আমিই নিয়ে নিচ্ছি। শেষোক্ত কথাটা উচ্চারণ করবার নিমেষমাত্র আকসার থুতনি চেপে ঠোঁটে ঠোঁট আঁকড়ে ধরে মেজবাহ। ওর ঠোঁট মুখের সবটুকু পারলে শুষে নেয়। আকসার দম বন্ধ হয়ে আসে। ও একাধারে মেজবাহর পিঠে কিল ঘুষি মারতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, কিন্তু চেষ্টা ব্যর্থ হয়। আকসার কিলঘুষিগুলো পাথরের বুকে ধাক্কা মারার মতো অনুভূতিহীন ঠেকে মেজবাহর কাছে। কোনো নড়চড় নেই। আকসা শেষ পর্যন্ত হার মেনে নেতিয়ে পড়ে, নিশ্চুপ হয়ে শরীর ছেড়ে দেয়। মেজবাহ ওকে একটানে ওর বালিশে নিজের বুকের নিচে এনে তবেই ছাড়ে। কপালে একটা চুমু খেয়ে ঠোঁটের দিকে এগোয়। আকসা আজ আর বিরোধী হয় না, দ্রোহ করে না। দ্রোহ বিদ্রোহের অবকাশের বাইরে গিয়ে সম্মোহিতার ন্যায় মেজবাহর ডাকে সাড়া দেয়। এক পর্যায়ে ওকে আশকারা দিয়ে মেজবাহ সরে যাওয়ার উদ্যোগ নিতেই আকসা ওর গলা দুহাতে জড়িয়ে ধরে আকুলতা নিয়ে বলে, প্লিজ আরেকটু। উহু, আরেকটু না, ঘুমাও এখন। কঠোর হুঁশিয়ারি পেয়েও আকসা দমে গেল না। গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে অনুরোধ করল, প্লিজ। কাল ভোরে উঠতে হবে, এখন না ঘুমালে ভোরে উঠতে পারবে না, আর উঠলেও সারাদিন ক্লান্ত থাকবে অনেক, এভাবে জার্নি করতে পারবে না। ক্লান্ত থাকবো না, আর জার্নিও ঠিক করে নেব। আকসা এক প্রকার জেদ ধরল। ওর জেদ আবদারি শেষ পর্যন্ত মেজবাহ আর সরে যেতে পারল না। ওর গাল টেনে কতগুলো চুমু খেলো কপালে, সারা মুখে, গলায় ও ঠোঁটে। এরপর ছেড়ে দিয়ে একপাশে সোজা হয়ে শুয়ে এবেলায় রূঢ় স্বরে বলল, যথেষ্ট হয়েছে, এবার ঘুমাও। আকসা আর বাড়তি কথা বলল না, জেদও ধরল না। মেজবাহর বুকে মাথা রেখে চুপচাপ ঘুমিয়ে পড়ল ও। সাজেকের উদ্দেশ্যে ওদের যাত্রাটা শুরু হলো ভোর 5:30 নাগাদ। মেজবাহর ধারণাই ঠিক হলো। আকসা ওরও পরে ঘুম থেকে উঠেছে। মেজবাহ 5টার আগে উঠে ছাদে গিয়ে ব্যায়াম করে এসছে। দুনিয়াদারির যেখানে যা কিছুই হয়ে যাক, মেজবাহর ব্যায়াম মিস হবে না কখনো। ছাদ থেকে আসার পরে দেখল আকসা তখনও ঘুম। ওকে এক প্রকার টেনে তুলে মশরুমে ফ্রেশ হতে পাঠালো। আকসা ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে আনারকলির ওড়নাটা গলায় ঝুলিয়ে একটা চাদর জড়িয়ে নিল গায়ে। ততক্ষণে মেজবাহ তৈরি হয়ে বিরক্তি সহকারে অপেক্ষা করছে ওর জন্য। ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে জরুরি কথা বলছিল সম্ভবত। কথা বলা শেষ করে ঘরে এসে আকসাকে তাড়া দিয়ে বলল, অনেক লেট হয়ে গেছে, ইমিডিয়েট বেরো, না হলে বাস ধরতে পারবো না। বাস না ধরতে পারলে ট্রাকে চড়ে যাব, সমস্যা কি?
ভোরবেলা এমন কথা শুনে মেজবাহর মেজাজ খারাপ হলো। বলল, এসব রিডিকিউলাস কথা না বলে দ্রুত বেরো, আমি বাইরে লাগেজ নিয়ে যাচ্ছি। মেজবাহ লাগেজ নিয়ে বাইরে চলে গেল। আকসা আর 5 মিনিটের মতো সময় নিয়ে চুল ঠিক করে দৌড় দিল বাইরে। ঢাকাদামি গ্রিন লাইন বাসে বসে আছে মেজবাহ আর আকসা। মেজবাহ আগেই ঠিকঠাক করে মাঝখানের দিককার 2টো সিট নিয়েছে। গ্রিন লাইন বাসে ঢাকা হয়ে সেখান থেকে চট্টগ্রাম, এরপর চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি, এরপর সেখান থেকে সাজেকে। সাজেকে যেহেতু রাতে প্রবেশ করতে পারবে না, তাই বাইরে খাগড়াছড়ির একটা গেস্ট হাউসে রাত কাটিয়ে পরদিন সকালে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে ওরা। এরকমই একটা পরিকল্পনা রয়েছে। মেজবাহর কাছ থেকে আকসা শুনেছে মেজবাহ নাকি সব ঠিকঠাক এবং বুকিং করেই নিয়েছে আগের থেকে। গ্রিন লাইন বাসের সার্ভিস খুব ভালো, লক্কর ঝক্কর না, বেশ আরাম করেই ঢাকা পৌঁছানো যাবে। এরকম একটা সান্ত্বনা মনকে দিয়ে নিশ্চিন্ত হয়ে সিটে বসল আকসা। বাস তখনও ছাড়েনি, 5:40 বাজে সবে, আর 20 মিনিট পরে রওনা হবে। মেজবাহ পাশে বসে কিছু জরুরি কাজ করছিল ফোনে। আকসা মাঝে মধ্যে আর চোখে তাকিয়ে দেখছে, তবে মুখে কিছু বলছে না। এর মধ্যে মেজবাহ ফোন পকেটে রেখে ওর দিকে তাকিয়ে হঠাৎ প্রশ্ন করল, তোমার কি মোশন সিকনেস আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? আকসা বুঝতে পারল না। মেজবাহ পুনরায় বলল, ইংরেজি বুঝতে পারোনি? বললাম যে তোমার কি বাসে বমি হওয়া বা অসুস্থ হওয়ার কোনো সমস্যা আছে? আকসা এবার নড়ে চড়ে বসে বিরোধের সুরে বলল, জি আছে। আপনার ইংরেজি আমি ঠিকই বুঝতে পেরেছি জনাব। ভাবছিলাম হঠাৎ আপনি এই প্রশ্ন কেন করলেন। জিজ্ঞাসা করলাম কারণ তোমাদের মেয়েদের তো আবার নানা রকম সমস্যা থাকে, তাই আগে থেকে জেনে রাখা ভালো, না হলে পরে আবার মুসিবতে পড়তে হয়। হোয়াট এভার, এখন যেই প্রশ্ন করেছি সেটার উত্তর দাও, আছে কি নেই? জি আছে। আকসা ছোট্ট করে জবাবটা দিতেই মেজবাহ সিট থেকে উঠে দাঁড়ালো। আকসা কৌতূহলে প্রশ্ন করল, কোথায় যাচ্ছেন? বাস ছাড়বে তো একটু পরেই। মেজবাহ ওর দিকে আঙুল উঁচিয়ে এক প্রকার উপদেশের মতো বলল, একটা জরুরি কাজে যাচ্ছি, চুপচাপ বসে থাকবে এখানে, এখান থেকে উঠবে না, আর ফোন জানালার পাশে নেবে না, আমি আসছি 10 মিনিটের মধ্যে। আরে শুনুন তো। আকসার কথা শুনল না, তার আগেই দ্রুত নেমে গেল বাস থেকে। আকসা গোমরা মুখ করে বসে রইল। মেজবাহ যখন ফিরল তখন ওর হাতে একটা বিশাল বড় পলি ব্যাগ। আকসা অবাক চোখে হাঁ করে তাকিয়ে রইল। সিটে বসে পলি ব্যাগটা আকসার হাতে ধরিয়ে দিয়ে মেজবাহ শ্রান্ত সরে বলল, এতে চিপস আছে কয়েক রকমের, জুস আর ফান্টাও আছে, চকলেট এনেছি বিভিন্ন ফ্লেভারের। জানা নেই তোমার স্পেসিফিক কোনটা পছন্দ, এজন্য সব ধরনেরই এনেছি, যেটা ভালো লাগে খাবে। আর হজমি ট্যাবলেটও আছে, বমি পেলে সেগুলো খাবে, বুঝেছ? আকসার খোলা মুখ আর বন্ধ হলো না। ও এক ধ্যানে তাকিয়ে রইল মেজবাহর দিকে। আশ্চর্যতা বাড়ল বই কমল না। ও অস্থির গলায় বলল, এ তো কিছু কেন এনেছেন আপনি? কে বলেছে এগুলো আনতে আপনাকে? কেন এমনি আনতে পারি না? আর কেউ বললেই কেন আনতে হবে? তোমার বলার অপেক্ষায় বসে থাকবো আমি, যে তুমি কখন বলবে আর তখন আমি তোমার জন্য নিয়ে আসব? তাহলে কেমন হাজবেন্ড হলাম আমি? আকসার ঠোঁটের কোণে অজান্তেই মৃদু হাসির রেখা ফুটে ওঠে। আর কিছু বলে না, নিজের কপালকে কুর্নি করে। সৌভাগ্যময় কপাল না হলে এমন স্বামী পাওয়া যায় না। মেজবাহ ইফতেখারের মতো স্বামী পেতে কপাল লাগে, সেই কপাল সবাই পায় না।